আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১ রাতে সরকারের যে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪২,০০০ কোটি টাকা গত ৫ মাসেই, সেই ঘাটতি পুষিয়ে নিতেই যে অতিরিক্ত ভ্যাট আরোপ করা হলো একেবারে মোটামুটি বলা যায় নজিরবিহীনভাবে, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এতে সাধারণ মানুষের উপর কোনো চাপ বাড়বে না, কিন্তু অর্থনীতিবিদরা সহ ব্যবসায়ীরা বলছেন একেবারে উল্টো কথা। তারা নানান ধরনের চাপের কথা আমাদের সামনে তুলে নিয়ে আসছেন। আসলে কি করা উচিত ছিল সরকারের, কেন এইভাবে ভ্যাট বাড়ানো হলো বিভিন্ন পণ্যের উপরে, কোথায় চলেছি আমরা, অর্থনীতি কী অবস্থা, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক এবং মাইক্রোফাইবার গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স ডক্টর কামরুজ্জামান কায়সার। আমি মাহফুজ কবির আপনার কাছে আসবো, তার আগে একটু কামরুজ্জামান কায়সার আপনাকে জানতে চাই, যেহেতু আপনি এক্সপোর্টার, ব্যবসা করছেন, কি ধরনের সমস্যা হচ্ছে যে নতুন করে পণ্যগুলোর উপরে ভ্যাট আরোপ করা হলো অতিরিক্ত? ধন্যবাদ আপনাকে এবং ২১ টেলিভিশনের অগণিত দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা একটা মরার উপর খাড়ার ঘা চলে আসছে আর কি। সাধারণত শুল্ক আরোপের যে বিষয়টা আমরা সেটা বাজেটের সময় দেখি, মে জুন থেকে আমাদের একটা প্রস্তুতি থাকে। তো এটা সম্পূরক বাজেট অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে এভাবে আরোপ করায় এটা মানে একটা নাজুক অবস্থার সৃষ্টি হচ্ছে। আপনার প্রান্তিক মানুষ যারা আছেন, নিম্ন আয়ের, মধ্যবিত্ত সহ সবার উপর একটা বাড়তি চাপ পড়বে, এটা নিঃসন্দেহে বলা যায়। সরকার যেটা বলছে যে দ্রব্যমূল্যের উপর অথবা আপনার মানুষের জনজীবনে কোনো প্রভাব ফেলবে না, এটা কিভাবে বললেন? কোন সমীকরণে ওনারা বলছেন? যেখানে ভ্যাট হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সটা তো আপনার এটা সরাসরি আপনার জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটার ইফেক্ট কিন্তু ইমিডিয়েটলি এটা দেখা যায়। তাহলে ওনারা এটা মিটিগেট করবে কি করে? এটাকে ওনারা কিভাবে বলছেন যে জনজীবনে এটার প্রভাব পড়বে না? আমি তো দেখছি যে ডিটারজেন্ট পাউডার, টিস্যু পেপার সবই তো সাধারণ মানুষ ব্যবহার করে। মুঠোফোনের উপর কথা বলার উপরে একবার কিন্তু গত আওয়ামী লীগ সরকার এটা বাড়িয়ে দিয়েছে 5% থেকে 20%, এখন এটাকে 20 থেকে 23% করা হলো। তারপর আপনার রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানে আপনার 7.5 থেকে 15% করা হচ্ছে। সবগুলোই দ্বিগুণ, দেড় গুণ, দ্বিগুণ এবং আরও বেশি চালিয়ে দেওয়া হয়েছে। এটা মূলত আমাদের যে উন্নয়ন সহযোগী আমরা যাদেরকে বলি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী এটা করা হয়েছে এবং রিজার্ভ ঠিক রাখার জন্য তারা একটা সাজেশন দিয়েছে যে রিজার্ভ ঠিক থাকবে এবং আমাদের যে মুদ্রাস্ফীতি আর বাড়বে না, যদি আমরা ডাবল ডিজিটের মুদ্রাস্ফীতি এখন আছে। এটার একটা মানে ইয়ার জন্য, মানে একটা সমীকরণের জন্য বা এটাকে একটা স্থিতিশীলতায় রাখার জন্য এটা তাদের দেওয়া একটা প্রেসক্রিপশন। এই অনুযায়ী সরকার এইভাবে এটা চাপিয়ে দিয়েছে। জনগণের কোনো কথা বা জনগণের যে সার্বিক যে অবস্থা, এটাকে কোনো চিন্তা মাথায় কোনো এই বিষয়টাকে না এনে মানে এইভাবে হুট করে আরোপ করা, কারণ তাদের তো আসলে কোনো দায়বদ্ধতা নেই। এটা তো জনপ্রতিনিধি না যে এরা নির্বাচিত সরকার, পার্লামেন্ট এটা নিয়ে হইচই হবে বা রাস্তায় একটা মিছিল বের হবে, এটা নিয়ে অনেক ধরনের বাদ প্রতিবাদ হবে। তারা এখন দায় সারা এক গোছের মতো একটা মানে সময় তারা চালিয়ে যাবে। বাঘা বাঘা অর্থনীতিবিদ রয়েছে বর্তমান অনির্বাচিত সরকার, ঠিক আছে, কিন্তু বাঘা বাঘা অর্থনীতিবিদ তো রয়েছেন। আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুর মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, তারপরেও তারা কেন এই বিষয়টি এত হালকাভাবে নিল? যে আমি যেটা বললাম যে আমরা তো আসলে নিজেরা চলি না, আমাদের উন্নয়ন সহযোগী অর্থনৈতিকভাবে এবং ভূ রাজনৈতিকভাবে আমরা কারো না কারো উপর নির্ভরশীল। আচ্ছা, এই জন্যেই উপর থেকে আমাদের অর্থনৈতিক প্রভু বা রাজনৈতিক প্রভুরা যেভাবে দিক নির্দেশনা দেয় সেটাকে কিন্তু মেনে চলতে হয়। এখন সেটা যদি না হয়, তার উপর যে একটা কন্ট্রোলিং, সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষুণ্ণ হয়ে যাবে বা সেটা সরে যাবে। তখন তাদের ক্ষমতা থাকাটাই আসলে একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। যার কারণে জনগণের কথা চিন্তা না করে তারা চিন্তা করছে যে ঠিক আছে, যেভাবে আগামী দিনগুলোকে পার করে দিয়ে মোটামুটি একটা যেনতেনভাবে একটা নির্বাচন দিয়ে মানে তারা তাদের একটা এক্সিট নিয়ে চলে যাবে। এখানে জনগণের কি হলো না হলো, এই যে আপনার এমনিতেই মুদ্রাস্ফীতি, তারপরে আপনার দেখেন যে সব কিছু মিলিয়ে আমরা কিন্তু খুবই একটা অস্বস্তির মধ্যে আছি। এই অস্বস্তিটা শুধু এই সময় না, এটা বিগত 2 বছর ধরেই কিন্তু আমাদের অর্থনৈতিক যে চাপ, জনগণের উপরে যে আমাদের সামগ্রিক যে জীবনযাত্রার যে মান বা আমরা যে একটা মানে চলার পথে যে একটা চমৎকার একটা আমাদের স্মুথনেস থাকতো, সেটা একদমই নাই। আমরা কিন্তু এখন আসলে কেউই এই বর্তমান যুগে, সেটা আপনার ধনী শ্রেণী বলেন, মধ্যবিত্ত বলেন বা প্রান্তিক আয়ের, নিম্ন আয়ের মানুষ বলেন, কেউ কিন্তু কোনোভাবেই স্বস্তিতে নেই। তো এই যে একটা অসম অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটার জন্য তো আমরা অনেক ভালো কিছু আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, কিন্তু যতই দিন যাচ্ছে আমাদের আস্থায় ঘাটতি পড়া শুরু হয়েছে।
ডক্টর মাহফুজ কবির, আইএমএফ এর চাপে সরকার এটি করতে বাধ্য হয়েছে, যেহেতু তাদের যে ঋণ 457 কোটি 470 কোটি 70 কোটি ডলার, সেটা চতুর্থ কিস্তি ছাড়ের সময় বোধহয় সামনে। আমার কথা হচ্ছে যে আইএমএফ এর চাপে যদি করেই থাকে, এটা কি নেগোসিয়েশন করা যেত না অন্য কোনো উপায়ে? হ্যাঁ, আইএমএফ এর চাপেই যে আসলে এই 100টার মতো যে পণ্য এবং সেবা, তার উপরে যে সম্পূরক শুল্ক এবং মূসক যেটা বাড়ানো হয়েছে, বিষয়টা এরকম নয়, মানে এতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়। অনেকে বলছেন আর কি আইএমএফ। হ্যাঁ, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলে হয়ে থাকে যে না ঠিক আছে আইএমএফ এর চাপে আমরা এই সংস্কার করছি, এটা করছি, ওটা করছি, কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে যে সরকারের রাজস্ব ঘাটতি আছে এবং ঘাটতিটা কিন্তু বেশ বড়। যদি আমরা জুলাই থেকে নভেম্বরের হিসাবটা দেখি, এর আগের বছরের তুলনায় 2.62% কম রাজস্ব, এবং নভেম্বর টু নভেম্বর হচ্ছে প্রায় 9%। এবং টার্গেট যতটুকু আছে তার 2/3 পূরণ হচ্ছে, 1/3 পূরণ হচ্ছে না। তো এইরকম একটা বিশাল যে ঘাটতি, এখন একদিকে বাজেট আবার বাস্তবায়ন করতে হবে, মহার্ঘ ভাতার বিষয় আছে, আর অনেক নিয়োগ হয়েছে, তো এগুলো সবকিছু তো আছে এবং সুদও পরিশোধ করতে হচ্ছে কিন্তু। তো এখন এই যে পরিস্থিতি, এখন সরকারের হাতে যেহেতু টাকা নেই, ঘাটতি, তো এই অবস্থায় আমাদের উন্নয়ন সহযোগীরাও কিন্তু সরাসরি বাজেট সাপোর্ট এরকমভাবে দিচ্ছে না যতটুকু প্রয়োজন বা সরকার যতটুকু চাচ্ছে। এবং একই সঙ্গে আমরা তো জানি যে ডক্টর ইউনূসের একটা ভালো যোগাযোগ আছে বিশ্বব্যাপী বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সাথে, তারপর যারা ঋণ গ্রহীতা দেশগুলো আছে, আমি দাতা সংস্থা বলছি না বা দাতা দেশ বলছি না, ঋণ প্রদানকারী সংস্থা বা দেশ, তো উনি তো এর মধ্যে বোধহয় কয়েক জায়গা থেকে কিছু নিয়ে এলো না, কিন্তু এখন বাধাটা কোথায়? না, আসলে যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোর কতগুলো ক্যাটাগরি আছে। এখন আসলে সরকার চায় কিন্তু বাজেট সহায়তা, মানে বাজেট সাপোর্ট হলো একটা কম্পোনেন্ট আর কি এই সহায়তাগুলোর। তো কতগুলো আছে প্রকল্প বাস্তবায়ন করতে হবে, কতগুলো আছে যে রাজস্ব খাতে বাংলাদেশ ব্যাংকের যে বা আর্থিক খাতে সংস্কার, তো ওইগুলো আছে। কিন্তু সরাসরি বাজেট সহায়তা মানে হলো যে বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যে টাকাটা লাগবে সেটা সরাসরি দেওয়া। তো ওই জায়গায় এটা কি উইদাউট এনি ইন্টারেস্ট নাকি স্বল্প সুদে? এটা হচ্ছে যে সংস্থার যে ধরনের শর্ত থাকে তো বা সুদের হার থাকে, তো সেটাতেই কিন্তু সরকার হচ্ছে যে বেতন ভাতা খাতে এটাকে খরচ করতে পারবে। আচ্ছা, তো ওই ধরনের সাপোর্ট আসলে সরকার চাচ্ছে, কিন্তু ওই জায়গাতে আসলে আমাদের যে উন্নয়ন সহযোগীরা তারা ওইভাবে দিচ্ছেন না বা কম দিচ্ছেন। তো এইটার কারণেই সরকার অনেকটা বাধ্য হচ্ছে। আর এখন আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হলো যে ব্যাংকগুলোর কিন্তু সরকারকে ঋণ দেওয়ার ক্ষমতা বা সক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তার কারণ ইতিমধ্যেই সব শেখ হাসিনা নিয়ে গেছেন। না বিষয়টা কম না, এরকম না বিষয়টা হচ্ছে কি যে এখন কিন্তু একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করা হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা বাংলাদেশে কখনোই হয়নি, সেটা হলো যে ইন্টার ব্যাংক বরোয়িং। তার মানে হলো যে 17-18টা ব্যাংক রয়েছে, তাদের আসলে তারল্য ঘাটতি আছে, তারা বাকি এই যে 45-46টা ব্যাংক থেকে যেগুলোর আসলে উদ্ধৃত আছে তাদের কাছ থেকে আসলে ধার করে নিয়ে তাদের এই তারল্য সংকট কিছু মোকাবেলা করার চেষ্টা করছেন। অন্যদিকে 22,500 কোটি টাকা আসলে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ছেপে দেওয়া হয়েছে, এরপরেও কিন্তু এই যে আর্থিক খাতের সংকটটা কাটছে না। তো সুতরাং একদিকে ব্যাংক থেকে আসলে চাইলেই যে অর্থ পাওয়া যাবে এরকমও নয়, সঞ্চয়পত্রের প্রতিও কিন্তু মানুষ খুব একটা আগ্রহী নয়, তার কারণ সেখানে যে ট্যাক্স রিটার্ন এগুলো দিতে হয়, অনেক কন্ডিশনালিটি আছে। তো যার ফলে এখন আবার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ পাওয়া যাচ্ছে না, বন্ডও যে ছাড়বে সেটাতে তো অনেক সুদ দিতে হবে। তো সব মিলিয়ে সরকার বড় রকমের চাপের মধ্যে আছে এই ঘাটতি সময়টাতে। এই কারণে এখন সরকার একটা শর্টকাট করেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে আইএমএফ এর দিক থেকে চাপ আছে যে না রাজস্ব বাড়াতে হবে, মানে ট্যাক্স জিডিপি রেশিওটাকে বাড়াতে হবে। তো ওই চাপটাকেই তারা এখন এইভাবে একটু লিভারেজ করার চেষ্টা করছে যে না এই সবচেয়ে ভালো উপায় হলো যে ভ্যাট বা যে সাপ্লিমেন্টারি ডিউটিটা বাড়ানো বা ইম্পোর্ট ডিউটিতে যদি সম্ভব হয় আর কি এটা বাড়ানো। ইম্পোর্ট ডিউটিতে বাড়ানোর এতটা সহজ নয়, তার কারণ তখন WTOর কিছু কন্ডিশন থাকে, তো ওগুলো তো অ্যাপ্লাই করতে হয়। তো চাইলেই তো যেমন ইচ্ছে তেমনভাবে বাড়াতে পারবে না, কিন্তু যখন সাপ্লিমেন্টারি ডিউটি 20-30% যদি করে, তাহলে সেক্ষেত্রে WTO কিছু বলার নেই এখানে। সুতরাং সরকার ওই পথে হেঁটেছে এবং সর্বোচ্চ ভ্যাটের হার কিন্তু 15%, সেই জায়গাতে সেই সিলিংয়ে গেছে। তো এখন এই যে আপনার সবসময় আইএমএফ বলে থাকে যে অটোমেশনের কথা, যেমন এনবিআর এর অটোমেশনের কথা কিন্তু বারবার তারা বলছে, আমরাও বলছি, তো ওই জায়গাতে কিন্তু সরকার যায়নি। আবার অন্যদিকে যে একটা কথা বলে তারা ইনডিরেক্ট ট্যাক্স থেকে ডিরেক্ট ট্যাক্সের দিকে যাওয়া, মানে হলো যে ভ্যাট মূল্য সংযোজন করে এগুলো বা ইম্পোর্ট ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি, এগুলো হলো আপনার ইনডিরেক্ট ট্যাক্স, মানে হলো যে যারা ভোগ করেন তাদের সবার উপরে এটা পড়বে। তো ওই জায়গাটার থেকে আস্তে আস্তে ডিরেক্ট ট্যাক্সের দিকে আসা, মানে ইনকাম ট্যাক্স যেটা, মানে পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ইনকাম ট্যাক্স, ওই দিকে যাওয়া। তো এখন ওইটা না করে নির্বিচারে অন্যদের উপরে পড়বে আর কি, সবার উপরে পড়বে, এই ধরনের ট্যাক্সের দিকে যাচ্ছে, অনেকটা সহজ আর কি যেহেতু কালেক্ট করা। তো
তো ওই দিকে যাচ্ছে, একদিকে অটোমেশন হচ্ছে না, তো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু একটু জটিল হয়ে গেছে। সরকারের তো অন্য কোনো ওয়েও ছিল, আমি সেই বিষয়ে আসবো আপনার কাছে। কামরুজ্জামান কাইসার, আপনার কাছে প্রশ্ন, যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে সাধারণ মানুষ তো এফেক্টেড হবেই, খুব স্বাভাবিক। আপনারা যারা ব্যবসায়ী, তাদের উপর লোডটা কেমন পড়বে, বা তারা কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে যাচ্ছে কিনা? না, তা তো অবশ্যই। আমরা যে এক্সপোর্ট করি, এক্সপোর্টের বিপরীতে তো আমাদের ইম্পোর্ট করা লাগে। আমাদের ইম্পোর্টেড কাঁচামালই তো সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে এটার উপর তো একটা সরাসরি প্রভাব পড়বে। আমাদের সাপ্লায়াররা বা আমাদের যারা লোকাল যে যারা প্রডিউসার আছে, ব্যাকয়ার্ড লিঙ্কেজের সাথে যারা জড়িত আছে, সবার উপরে নির্বিচারে কিন্তু এই প্রভাবটা আসবে। তো এটা আসলে জনজীবনে একটা অস্বস্তিকর অবস্থা নিঃসন্দেহে বলা যেতে পারে। আর আমরা যারা এক্সপোর্টার আছি, আমাদের চাপের মাত্রাটাও বেড়ে যাবে। এই জন্য বেড়ে যাবে যে আমাদের যে কস্ট ইফেক্টিভনেসটা আমরা যেভাবে করি, ধরেন আমরা একটা প্রাইস নেগোশিয়েট করেছি আজকে থেকে 2 মাস 3 মাস আগে, সেটাকে আমরা ধরে নিয়েছি যে আগামী মার্চ এপ্রিল প্রান্তিক পর্যন্ত এটার কোনো পরিবর্তন আসবে না। এখানে যে এই যে বাড়তি যে আরোপিত বিষয়গুলো, এগুলো তো আমরা কনসিডার করে আমরা প্রাইস কোস্টিং করি নাই। তো সেক্ষেত্রে এখন আমরা কিভাবে সেটাকে পোষাবো? দেখা গেছে যে যেই প্রাইসটা আমি করেছি একটা ইউনিটকে $3 করে করেছি, এখন এটা হয়তো $3.20 হয়ে গেছে। 20 সেন্ট কিন্তু আমার মাইনাসে চলে গেলাম। দিন শেষে যখন আমার সেল প্রসিডটা, কি ধরনের প্রোডাক্ট একটু বলবেন? আমার গার্মেন্টস আইটেম আমি ধরি, আমাদের তো আপনার শতকরা গার্মেন্টসটা কিভাবে রিলেট করা যায়, মানে কিভাবে রিলেট করছেন যে পণ্যগুলোর দাম বাড়িয়েছে? গার্মেন্টসের মধ্যে আপনার ধরেন এই যে সাপ্লাই চেইনে যে কাঁচামালগুলো আছে, আপনার এই যে কাঁচা তুলো বলেন, আপনার সুতা বলেন, তারপরে ফেব্রিক, তারপরে ডাইস কেমিক্যালস, এগুলো সবগুলি তো এটার সাথে কোনো না কোনোভাবে জড়িত। তো স্বাভাবিকভাবে এটা ইনডাইরেক্টলি সবগুলোর উপরে প্রভাব পড়বে। তো আর আমাদের দেশে যখন একটা রিউমার আসে, তখন এটা কোন কোন খাতে সীমাবদ্ধ সেটা কিন্তু আর থাকে না। গড়ে সবাই কিন্তু দাম বাড়িয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা আমাদের আমরা এক্সপোর্ট করব, আর আমাদের যারা আমরা ব্যবসা করছি, আমরা ব্যাংক লোন নিয়েই তো আমাদের ব্যবসা করতে হয়। তো যখন সেল প্রসিডের টাকাটা আসবে, আমাদের ব্যাংকের ইনস্টলমেন্টগুলো যখন পরিশোধ করা লাগবে, আমাদের আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাবে, আমাদের মাইনাস ফিগারে চলে যাব। তো আলটিমেটলি কি হবে? দেখা যাবে যে ইন্ডাস্ট্রিটা সিক হয়ে গেছে। আপনি দেখবেন যে গত 1 বছরে আমাদের অনেকগুলো ভালো ভালো নাম করা আপনার গ্রুপ বা আপনার এক্সপোর্ট ইন্ডাস্ট্রি কিন্তু বসে গেছে, বা তারা সিক হয়ে গেছে, তারা লে অফ করে ফেলেছে বিভিন্ন কারণে। বেতন ভাতা দিতে পারছে না, মজুরি বৃদ্ধি, তারা দ্রব্যমূল্য, সার্বিকভাবে তারা একটা চাপের মুখে পড়েছে। ব্যাংকের লোন আপনার যেটা আগে ছিল 6-9, যে আমাদের একটা সিস্টেম ছিল যে আপনার 6% আপনার বোরোয়িং রেট আর 9% ডিপোজিট রেট, সেটা এখন ডাবল ডিজিটে চলে গেছে, বা 14-15% পর্যন্ত আমাদের ব্যাংক লোন পরিশোধ করা লাগে, কিন্তু আমাদের ইনকাম কিন্তু সিঙ্গেল ডিজিটে। সবকিছু মিলিয়ে আমরা চরম একটা চাপের মুখে আছি। এবং এটা আমরা কিন্তু বরাবরই তো বলতেছি যে আমাদের কিছু নীতি সহায়তাগুলোকে আরো সহজ করতে হবে, এবং নীতি সহায়তাগুলো দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। তো এই যদি অবস্থা হয়, তাহলে আমাদের এই যে শিল্পের কথা তো সরকারকে আগে ভাবতে হবে, যে অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে, আমরা তৈরি পোশাক শিল্পের প্রায় 86% আমরা এই শিল্প থেকে আমরা এক্সপোর্ট করে এই সরকারকে বা এই জাতীয় অর্থনীতিতে আমরা বড় একটা অবদান রাখছি। এটা যদি আপনার ভঙ্গুর হয়ে যায়, তাহলে আপনার এই বাংলাদেশের যে ইকোনমিক যে ব্যাকবোন, এটি তো নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ঠিক রাখতে হবে, এটাতে বিভিন্নভাবে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিয়ে যদি আমাকে আরো নির্বিচারে বিভিন্ন দিক থেকে যদি চাপিয়ে দেওয়া হয়, করের বোঝা বলেন, তারপর আপনার আমাদের বিভিন্ন ধরনের সরকারের যে কিছু খরচ আমরা বলি এগুলোকে, সেগুলো হলে তো এই শিল্প আস্তে আস্তে আমরা চাপে চলে যাব। আলটিমেটলি আমাদের বায়ারদের সাথে আমরা নেগোসিয়েশনে পারবো না, আমাদের প্রতিযোগী দেশগুলো আমাদের অর্ডারগুলো নিয়ে যাবে। আলটিমেটলি আস্তে আস্তে কিন্তু এই শিল্পটা আমরা হারাতে বসবো। এবং আন্তর্জাতিকভাবে অলরেডি কিন্তু আপনারা জানেন যে গত 3-4 মাসে যে গত সরকারের পতনের পর প্রায় 20% অর্ডার কিন্তু অন্য দেশে চলে গিয়েছে। সেটাও আমাদের একটা বড় দুশ্চিন্তার কারণ। তারপর আমাদের এর মধ্যে আপনার মজুরি বাড়ানো হয়েছে। আমরা যেটা অটো ইনক্রিমেন্ট দেওয়া হতো আপনার 5% করে ইয়ারলি শ্রমিকদের, এমনি তো 5 বছর পরে একটা রিভাইজ ওয়েজেস দেওয়া হতো, তো সেটা তো গত 2024 সালের ডিসেম্বরে দেওয়া হয়েছে। আবার সেটাকে কি করা হলো, এই জানুয়ারি মাস থেকে নতুন করে 5% অটো ইনক্রিমেন্টের জায়গায় 9% আমাদেরকে দিতে বলা হলো। আমরা কিন্তু এই জানুয়ারি থেকে সেটা দেয়া শুরু করেছি।
তাহলে 9% করে অটো ইনক্রিমেন্ট, ওখানে আবার আমাদের 52% বেড়েছে, তাহলে আমাদের তো শুধু মানে ব্যয়ের যে খাতগুলোই দিন দিন বাড়ছে, আয়ের ইনকাম কোথায়? বরং বায়ারদের চাপ থাকে সবসময় এই ইয়ারে যেটা আপনার দিবে $5, পরের ইয়ারে এটাকে আরো 20-30 সেন্ট কমিয়ে দিবে। আমরা ওদিক থেকে কমে আসছি, মানে আমাদের প্রাইস আমরা মানে দিন দিন কম পাচ্ছি, এদিকে আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে, আলটিমেটলি আর আমাদের কম্পিটিটিভ থাকবে না। আপনি দেখেন আমাদের নগদ প্রণোদনা সেটা কোথায় এখন চলে আসছে, আপনি 3% চলে আসছে 25%-এর জায়গায়, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেটা 12% নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। তাহলে তাদের $1 মূল্যের একটা তৈরি পোশাক তারা যেখানে 88 সেন্ট অফার করবে, আমাদের করা লাগবে $1। বাইরে কি আমার কাছ থেকে নিবে? প্রশ্ন ওঠে না। তো এই যে সামগ্রিক অবস্থা, এই যে বৈশ্বিক এই অর্থনৈতিক বিষয়, এটা যদি আমরা কনসিডার না করি তাহলে তো আমরা মানে দাঁড়াতে পারবো না। এবং আমাদের এই যে একটা সিঙ্গেল প্রোডাক্টের উপরে আমরা সারা বিশ্বে মেড ইন বাংলাদেশ ইমেজের উপরে আমরা কিন্তু একটা ভালো অবস্থানে ছিলাম, তো সেটাকে যদি আমরা নার্সিং করতে না পারি, সেটাকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের সামগ্রিক অর্থনীতির উপরে ব্যাপক প্রভাব পড়বে। মাহফুজ কবির, আমার কাছে প্রশ্ন ছিল যে এর বিকল্প কিছু ছিল কিনা, মানে ডিরেক্ট ভ্যাটটা আরোপ না করে অন্য আর কি বিকল্প পথ ছিল সরকারের সামনে? অন্য কোনো পথ কি খোলা ছিল? হ্যাঁ, সরকারের সামনে দুটো পথ খোলা ছিল। তার আগে একটু ছোট্ট করে আমি একটু বলতে চাই যে যেমন তৈরি পোশাকটা কেন, হ্যাঁ, দেখবেন যে দুটো একদম পরিষ্কার আইটেম আছে। একটা হলো যে টেইলরিং শপ, তো সেইখানে তো যে ফেব্রিক থেকে হচ্ছে আমরা পোশাক বানাই, এবং একই সঙ্গে যে পোশাকের যে আউটলেট, তো এই দুটো জায়গাতেই কিন্তু আপনার এই যে এটা বাড়ানো হয়েছে মনে কর, হ্যাঁ। তো সুতরাং এই পুরো পোশাক খাতটাই কিন্তু এটা চাপের মধ্যে পড়লো, এটা নিয়ে যে ডোমেস্টিক্যালি প্রডিউসড, এবং যদি আমাদের ইম্পোর্টেড কিছু পোশাক থাকে তাহলে এই সবগুলোতে কিন্তু এটার প্রভাব পড়ছে। একই সঙ্গে দেখেন এলপি গ্যাস, তারপরে পেইন্ট, ট্রান্সফরমার রেঞ্জটা যদি দেখেন, একেবারে ছোট থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে যে রেঞ্জটা আছে প্রত্যেকের উপরে কিন্তু এটা হচ্ছে করবার বাড়ছে। তার মানে হলো যে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিতরণ খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এই বিদ্যুৎ এবং গ্যাস দুইটার সঙ্গে কিন্তু এর সম্পর্ক রয়েছে আমাদের উৎপাদনের। বিদ্যুতের দাম তো বাড়াবে না, সরকার তো ঘোষণা না দিয়ে বল, রেখেছে। হ্যাঁ, ঘোষণাটা এটা পরিবর্তিত হয়, তাই না? কতদিন বাড়াবো না, হ্যাঁ, তো সেটা একটা চিন্তা। তার কারণ রাজস্ব তো আদায় করতে হবে। একই সঙ্গে এলপি গ্যাসের কারণে আর কি, যে দাম বৃদ্ধির কারণে যেটা হবে যে ইতিমধ্যে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়ে গেছে যে প্রভাব পড়বেই, যে সেখানে এই শিল্প খাতে নাকি ওই এরকম প্রায় 2.5 গুণ বাড়ানো হবে আর কি দাম পার ইউনিট। তো এখন এটা নিয়ে কথাবার্তা চলছে, যে কোনো সময় হয়তো ঘোষণা আসতে পারে, হয়তো প্রজ্ঞাপন আসতে পারে। তো এইগুলা নিয়েই কিন্তু আমাদের যারা এই যে ব্যবসায়ী, যারা উৎপাদক, রপ্তানিকারক, তারা কিন্তু আসলে বড় সংকটের মধ্যে পড়ে গেছেন। আর এখন আপনি যেটা বললেন যে বিকল্প কি ছিল, খুব পরিষ্কারভাবে দুটো বিকল্প ছিল। একটা হলো যে অটোমেশন। আসলে আইএমএফ কি বলছে, বা বিশ্ব ব্যাংক বা এডিবি, তারা বলছে যে এনবিআর এর অটোমেশন লাগবে। মানে হলো যে আমাদের তিনটা যে বড় খাত, একটা হলো যে ইম্পোর্ট ডিউটি, মানে আমদানি শুল্ক, একই সঙ্গে যে আমাদের এই মূল্য সংযোজন কর, এবং এর পাশাপাশি আমাদের যে এই ইনকাম ট্যাক্স যেগুলো আছে আর কি, যে পার্সোনাল এবং কর্পোরেট ইনকাম ট্যাক্স, এই তিনটা যেহেতু বড় খাত, এই জায়গাতে হচ্ছে অটোমেশন দরকার। এখন আমাদের যে ইএফডি, সেটা তো আমরা বছরের পর বছর শুনছি যে কোনো দোকানেই আসলে বসছে না, অল্প কিছু জায়গাতে আসলে এটা আছে। তো যার ফলে লক্ষ লক্ষ যে ব্যবসা, গ্রামে গঞ্জে এখন অর্থনীতি তো বড় হয়েছে, তো সেগুলোতে তো সবই হল ম্যানুয়াল মেথড, এবং ওইখানে কিন্তু ডিসক্রিপশনারি পাওয়ারটা চলে আর কি। যারা রাজস্ব কর্মকর্তা আছেন তারা গিয়ে কিভাবে কি অ্যাসেস করেন সেগুলো তো আমরা জানি না। আর অন্যদিকে যে আমাদের এই ইম্পোর্ট ডিউটির ওই জায়গাটাতেও অনেক সময় যে ইন্সপেকশন, মানে ফিজিক্যাল ইন্সপেকশন এটসেট্রা, ওগুলো এখনও আছে, যার ফলে আমরা সেমি অটোমেটেড অবস্থাতে আছি। তো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছু করা হচ্ছে, যে চেষ্টা করা হলো যে এখন যে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে এই অল্প কিছু জায়গাতে এই তো আমাদের অনলাইনে সাবমিট করতে হবে ই রিটার্ন। তো ওইটা বাদে আপনি দেখেন যে পুরো সিস্টেমটাই কিন্তু সে ম্যানুয়াল, অলমোস্ট আর কি ম্যানুয়াল। তো এই জায়গা থেকে তো আমরা আসলে অত বেশি রাজস্ব আশা করতে পারি না। এখন ওই অটোমেশনটা যদি হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা একটা ভালো বিকল্প ছিল, এবং এটার কথাই বারবার বলছে আমাদের অন্যান্য সহযোগীরা, আইএমএফ সহ। আর দ্বিতীয়টা যেটা আমি পরিষ্কারভাবে সবসময় বলে থাকি, সেটা হলো যে আমাদের ব্যবসার পরিবেশটা ভালো করা, ব্যবসার খরচটা কমানো। এখন 15.5% যদি এই শিল্প ঋণ হয়, ব্যবসার ঋণ হয়, তাহলে সেক্ষেত্রে, বা ইভেন রিয়েল এস্টেটের কথা যদি ধরি আমরা, 17% ইন্টারেস্টেড, তো সেখানে কীভাবে আসলে মানুষ ব্যবসা করবে? তো ব্যবসায়ীরা বড় চাপে আছেন, এমনিতে ইনফ্লেশন হাই, ওইদিকে মজুরি বেশি, খরচ বেশি, মানে গ্যাস বিদ্যুৎ এগুলোর খরচ বেশি, অন্যদিকে ডলারের ক্রাইসিস। তো এখন যেটা বলা হচ্ছে যে এলসি প্রক্রিয়া সহজ করা হয়েছে, সত্যি যে সহজ করা হয়েছে, কিন্তু ডলার কোথায়? তো সেটা তো আমদানি করতে হবে, তাই না? এই কারণেই কিন্তু আমাদের দেখবেন যে ওই ইম্পোর্ট ডিউটি কমে গেছে সেই অর্থে, যে গত বছরের এই সময়ের তুলনায়। এই হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি, যে আমরা যদি একটা ব্যবসার খরচটা কমে দিতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন ব্যবসা বাণিজ্য ভালো হতো, এবং তখন রেভিনিউটা ভালো আসতো, এবং একই সঙ্গে অটোমেশনটা হলে রেভিনিউ ভালো আসতো। তো সেইভাবে করে
আমরা এই নতুন করে যে সম্পূরক শুল্ক এবং মূসক সেটা না বাড়িয়েই আমরা কিন্তু বেশি রেভিনিউ আর্ন করতে পারতাম। বিকল্প আরও কিছু কথা বলা হচ্ছে, আপনারা ভালো বলতে পারবেন, যে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে ফেলা বা কমানো একটা উদ্যোগ নেওয়া যেত, অথবা অপ্রয়োজনীয় যে প্রকল্পগুলো আছে এডিপির আন্ডারে সেগুলো বাদ দেওয়া যেত, ব্রিজ, কালভার্ট বা এরকম আরও সড়ক উন্নয়ন। এইগুলো কি আপনি সমর্থন করেন যে অপ্রয়োজনীয় প্রকল্প তো রয়েছে নিশ্চয়ই গত সরকারের সময় হাতে নেওয়া, সেইগুলো বাদ দিয়ে কি এই টাকাগুলো সেভ বা বাজেট ঘাটতিটা মেটানো যেত না? এইটা কিন্তু আসলে এটা হয়তো সম্ভব ছিল, কিন্তু এই যে পরিচালন ব্যয় যেটাকে বলে সরকারের, তো ওইটা আসলে ওইখান থেকে খুব বেশি কমানো যায় না। ইতিমধ্যে অনেক অস্টারিটি হয়েছে, যে দেখবেন যে অনেক সবার সেমিনার এগুলো হলে তখন কিন্তু এখন আর যে সেই বোতল ওয়াটার দেওয়া হয় না, খরচ কিন্তু সব জায়গাতে কাট করা হচ্ছে। ওগুলো তো ফর্মালিটিস। আর কিন্তু সে কোনো একটা ভবন দরকার, কোনো একটা দপ্তরে, সেগুলো নিশ্চয়ই তৈরি করা হচ্ছে, বড় বড় ভবন যেগুলো, সেগুলো আমরা জানি যে উন্নত রাষ্ট্রগুলোতে এইভাবে পরিচালন ব্যয় কমানোর জন্য, উন্নত রাষ্ট্র বলে আরও অনেক এক্সাম্পল রয়েছে অন্য দেশে, সেগুলোতে ভাড়া নিয়ে কোনো রকমের কার্যক্রম চালাচ্ছে, হয়তো একটা সময় এলে তার হয়তো তখন বড় কিছু পদক্ষেপ নাই, এরকম নিশ্চয়ই অনেক প্রকল্প রয়েছে। এটা হ্যাঁ সুযোগ ছিল। এখন যেটা করেছে পরিকল্পনা কমিশন সেটি হলো যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, যে পুরো উন্নয়নের যে অগ্রাধিকার প্রকল্পের তালিকা থেকে আসলে কোনটা কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজনীয় নয়, কোনটা কম প্রয়োজন, সেগুলো কি ইতিমধ্যে লিস্ট করা হয়েছে। এবং এটার কারণে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে রিভাইজ জিডিপি যেটা, সেটা কিন্তু অনেক ছোট। অরিজিনালি 2,65,000 কোটি টাকার চাইতে এটা অনেক কমে গেছে, প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো হয়ে গেছে। তো যার ফলে ইতিমধ্যে ওগুলোকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু যা আছে সেগুলোর মধ্যে বেশ কিছু মেগা প্রকল্প রয়েছে, কিছু চলমান প্রকল্প রয়েছে, তো সেগুলো থেকে আসলে আর বাদ দেওয়া যাচ্ছে না। এইটারই অর্থ সংস্থান করা যাচ্ছে না। মানে যে পরিমাণে আসলে অর্থ সরকারের কাছে আছে তা দিয়ে আসলে এই এডিপিটা অতটুকুই আসলে বাস্তবায়ন করা যাবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। তো এই অবস্থায় আসলে এখন সরকার অনেকটাই আসলে হাত পা বাঁধা অবস্থাতে চলে গেছে, এবং যেটা আমি প্রথমে বললাম যে অনেকটা শর্টকাট মেথডে এই মূসক এবং সম্পর্ক শুল্ক বাড়িয়েছে। সরকার বাধ্য হয়েছে, মানে আমি বারবার একটা জিনিস বলছি, জানতে চাইছি যে আর কোনো বিকল্প নেই, ছিল না, অল্টারনেটিভ ছিল না? হ্যাঁ, গত 5 মাসে আসলে এই অটোমেশনটা দরকার ছিল, এবং এইটা করলেই একটা পুরো ম্যাজিক্যাল চেঞ্জ চলে আসতো। কিন্তু আমি মনে করি যে এনবিআর এর মধ্যেই এক ধরনের শক্তি আছে, যে যারা চায় না যে তাদের যে আসলে ডিসক্রিপশনারি পাওয়ার যেটা আছে, মানে স্বেচ্ছামূলক ক্ষমতা, ওই ক্ষমতাটা কমে যাক, সেটা অনেকে চায় না। তো এটার কারণে আসলে অটোমেশনটা হতে দিচ্ছে না। এইটা হলেই কিন্তু দেখতেন যে আসলে রেভিনিউ কালেকশন অনেক বেড়ে যেত। তো এখনো সময় আছে, যদি আগামী এই যে বাজেটের আগেই এই কাজটা যদি করে ফেলা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আর নতুন করে কর যেমন বাড়াতে হবে না, অনেক সময় কর কমানো সম্ভব। আমরা আলোচনা ফিরবো একটা ছোট্ট বিরতি পরে, দর্শক ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21-এর রাতে আলোচনা করছি সরকারের পক্ষ থেকে যে বাড়তি ভ্যাট চাপানো হলো অর্থ বছরের মাঝামাঝি এসে, তাতে মানুষের উপর কী ধরনের চাপ পড়ছে, এর বিকল্প কোনো ওয়ে ছিল কিনা সরকারের হাতে, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক এবং মাইক্রোফাইবার গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স ডক্টর কামরুজ্জামান কায়সার। ডক্টর কামরুজ্জামান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এডিপির যে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, আসলে যেমনটা আমরা শুনি, আপনারা ব্যবসায়ীরা বলেন আমাদের রাস্তাঘাট কিংবা ব্রিজ, কালভার্টের চেয়ে প্রয়োজন উৎপাদনের যে সহায়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে এনশিওর করা আছে, গ্যাস, বিদ্যুৎ। এমনও বলা হয় যে আমাদেরকে উৎপাদনের সুযোগ দেন, আমরা উৎপাদিত পণ্য মাথায় করে নিয়ে দরকার হয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। উৎপাদন না হতে পারলে তো আসলে পণ্য আসবে কোত্থেকে, মানে পণ্য পৌঁছাবে না কীভাবে? আসলে কি বিষয়টি সত্য যে আপনাদের আসলে উৎপাদনের পরিবেশ নিশ্চিত করতে হবে, তারপরে ব্রিজ, কালভার্ট, সড়ক, বিষয়গুলো এরকম? এটা তো সত্যি যে উৎপাদনের কোনো বিকল্প নেই। উৎপাদন যত বেশি হবে আমাদের রেভিনিউ আর্নিংসটা বাড়বে, এটা খুবই স্বাভাবিক। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের দেশজ পণ্যের উৎপাদনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা এখনও যে তৈরি পোশাক শিল্প নিয়ে আমাদের মোর দেন 80% আমাদের ফরেন আর্নিংসটার উপর নির্ভরশীল, এটা আর কতদিন? আমরা এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে শুধু আমরা মজুরিটাই তো পাচ্ছি, সিএমটা পাচ্ছি, আর তো কিছু না।
আর আপনার যত কাঁচামাল সেগুলো বাইরে থেকে আনা লাগে, এগুলো সব সোর্স কিন্তু বাহিরের। কিন্তু আমরা যদি এখানে কৃষি শিল্পের উপর একটু গুরুত্ব দিতাম, ধরেন আমাদের এখানে আপনার অনেক ফল মূল, তারপর আপনার যে সিরিয়াল ক্রপস বা ক্যাশ ক্রপ যাই আছে, এগুলোকে যদি আমরা একটু ভ্যালু এডিশনে আনতে পারতাম, তাহলে কিন্তু এগুলো রপ্তানি করে আমরা একটা ভালো অবস্থায় যেতে পারতাম। আমাদের একটা অপার সম্ভাবনার জায়গা হলো আপনার পার্বত্য চট্টগ্রাম। সেখানে আপনার ধরেন কমলা আছে, সেখানে আপনার ধরেন এই যে কফি চাষ হচ্ছে এখন, বা ভ্যালু অ্যাডেড অনেক কিছু, কাজু বাদাম সহ অনেক কিছু আপনার হচ্ছে। অনেক কিছু পরিবহনের কারণে, পরিবহন স্বল্পতা বা ওখানে যোগাযোগ আর সব কিছু মিলিয়ে ওখানে লোকাল কোনো ইন্ডাস্ট্রি না থাকার কারণে সেটাকে কিন্তু প্রসেস করে আমরা এক্সপোর্ট করে ফরেন আর্নিংস করতে পারছি না। তো এই বিষয়গুলো তো আমরা যদি দেশীয় শিল্পের উৎপাদন এবং রপ্তানি এটার উপর গুরুত্ব দিই, তাহলে কিন্তু আসলে আমাদের আর্নিংসটা অনেক বেড়ে যেত আর কি। তার পাশাপাশি অপ্রয়োজনীয় কিছু মানে ভোগ্যপণ্য আমদানি আমাদের নিষিদ্ধ করা উচিত। আমরা এখনো বিদেশি ফল আমরা আমদানি করি কোটি কোটি ডলার দিয়ে। এই জন্য বিদেশি ফলের উপরে ভ্যাট বসিয়েছে। হ্যাঁ, বসানো তো দরকার, আরো এটা বসানোই না, এটা নিষিদ্ধই করা উচিত। কেন, আমাদের এই সময় তো মৌসুমী ফল আছে না, আমাদের এই ফলগুলো, আমাদের পেয়ারা আছে, আপনার বড়ই আছে, তারপরে আমাদের লোকাল ড্রাগন ফল, বিদেশি অনেক ফল কিন্তু এখন দেশে উৎপাদন হচ্ছে, এগুলোকে প্রমোট করি না কেন? এগুলোকে করি। আমি আম কিনতে হয় এখনো 2000 টাকা কেজি করে, এবং সেই আমটা আসতেছে কোত্থেকে? মিশর থেকে আসে বা অন্য জায়গা থেকে আসে। এগুলো কেন আমি এই ফলগুলো চলে যাচ্ছে 2000 টাকার তো আম তো আর সাধারণ মানুষ খায় না। না না, সেটাই আমি কেন এলসি করব? সেটা আমি এলসি করে আনার এই পারমিশনটা আমি কেন দিব? আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে আমাদের সরকারের নীতি নির্ধারকরা কেন বলে না যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, এখন আমাদের এত উচ্চ বিলাসী ভোগ্যপণ্যগুলো আমদানি করা ঠিক হবে না, আমাদের লোকাল যে প্রোডাক্টগুলো আছে এগুলোর উপরে আমাদের নির্ভরশীলতা বা আমাদের এখানে দৃষ্টি একটু বেশি দেওয়া উচিত। তাহলে আমাদের ফরেন আর্নিংসটাও বেঁচে যাবে, আর আমাদের আগামীতেও আমাদের এই ব্যাপারে আমরা অন্য একটা ডাইভার্সিফাইড সাইডে আমরা যেতে পারবো। আমরা একমুখী আমদানি করে বা একমুখী রপ্তানি করে আমরা কিন্তু আসলে আমাদের অর্থনীতিকে সচল রাখতে পারবো না। আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, যেটাকে আমরা ডাইভার্সিফিকেশন বলি। এই ডাইভার্সিফিকেশনের কোনো বিকল্প নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত 4-5 দশক ধরে আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের উপরে আমাদের এক্সপোর্ট নির্ভরশীলতা চলে আসছে। এটা কিন্তু আপনার বিকল্প কিন্তু এখনো বেরোচ্ছে না। এই যদি হয় তাহলে কিন্তু আমাদের এই সিঙ্গেল ডিজিট ইনকাম বা সিঙ্গেল ডিজিট এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে আমরা আগামীতে কীভাবে সাস্টেন করবো, এটা কিন্তু দুশ্চিন্তার একটা কারণ। আর একটা আছে আমাদের প্রবাসী আয়। তো সেই প্রবাসী আয় থেকে আসছে ভালো, কিন্তু কথা হলো যে তাতেই বা কত আসছে? আমাদের লোক সংখ্যা অনেক বেশি যাচ্ছে, অদক্ষ শ্রমিক, এবং তাদের আয় হচ্ছে অনেক কম। এবং আমাদের কিছু পার্শ্ববর্তী দেশ, আপনি শ্রীলঙ্কার কথা বলেন, ফিলিপিনের কথা বলেন, তারা কিন্তু দক্ষ শ্রমিক বাইরে রপ্তানি করছে কম, কিন্তু আর্নিংস হচ্ছে তাদের অনেক বেশি। আমরা কেন, আমাদের এই যে যুব উন্নয়ন পরিদপ্তর আছে, আমাদের কতগুলো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আছে, আমরা শুনি সরকার এগুলোর পিছনে অনেক অর্থ ব্যয় করছে। এদের ভিতর থেকে এই প্রতিষ্ঠানগুলোকে দিয়ে যদি আমরা প্রশিক্ষিত কিছু জনশক্তি বাইরে রপ্তানি করতে পারতাম, তাহলে আমাদের আর্নিংটা অনেক বেড়ে যেত না? এই বিষয়গুলো কিন্তু আরও দেখা দরকার। সৌদি আরবে যাচ্ছে সবচেয়ে আপনার অদক্ষ শ্রমিকগুলো, তারা যা খরচ করে যায়, 7-8 লাখ 10 লাখ টাকা খরচ করে যায়, কিন্তু সেই টাকাও তাদের 2 বছরে উঠে না। হ্যাঁ, এই অবস্থা কেন? আমাদের জনশক্তিটাকে তো আমরা আরো ভালোভাবে এটাকে মানে নার্সিং করতে পারতাম। আমরা এফিশিয়েন্ট কর্মী পাঠাতে পারছি না, আমরা ট্রেন্ড আপ করতে পারছি না। এত বেশি উচ্চ শিক্ষিতের দরকার নেই তো, আপনি ভোকেশনাল ট্রেনিং দেন না। ভোকেশনাল ট্রেনিং দিয়ে আপনার আমাদের মধ্যপ্রাচ্য, আপনার মালয়েশিয়া বলেন, নতুন নতুন অনেক শ্রম বাজার আছে, সেখান থেকে কিন্তু আমরা অনেক ভালো একটা রিটার্ন পেতে পারি। তো এটা আসলে এই বিষয়টা এইভাবে নজর দেওয়া উচিত। কেউ নজর দিচ্ছে না, তো কি আর করার? আমরা শুধু প্রশ্নই করতে পারবো, আর কিছু করার নেই আমাদের। ডক্টর মাহফুজ কবির, আমি একটু জানতে চাচ্ছি যে 42,000 কোটি টাকা অর্থ বছরের প্রথম 5 মাসে ঘাটতি, তো 42,000 টাকা ঘাটতি থেকে এই যে ভ্যাটটি বাড়ানো হয়েছে, সরকারের যে হিসাবটি 12,000 কোটি টাকা মোটামুটি এখান থেকে বাড়তি পাওয়া যাবে, বাকি যে 30,000 কোটি টাকা এটা সামাল দেবে কীভাবে? আমি মনে করি যে আমাদের টার্গেট যেটা আছে, রেভিনিউ টার্গেট, তো এটা আসলে একটু উচ্চাভিলাষী, মানে এটা আসলে বাস্তবায়ন করা যাবে না। ইতিমধ্যে গত বছরই তো করা যায় না, গত বছরের তুলনায় অলরেডি কম। এবং যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য যদি এই অবস্থায় থাকে, মানে ইতিমধ্যে এই ভ্যাট বাড়িয়ে দিয়ে বা সম্পর্ক শুল্ক বাড়িয়ে দিয়ে একটা ব্যবসায়ীদের উপরে তো একটা নেতিবাচক প্রভাব তৈরি করা হয়েছে, সামাজিক প্রভাবও আছে নেতিবাচক, এবং একই সঙ্গে যদি কনজাম্পশনটা কম হয়, তাহলে সেক্ষেত্রে রেভিনিউ আর্নিং হবে না। ধরছে যে অপটিমাম সিচুয়েশনে আর কি, যে সবকিছু ভালো থাকলে 12,000 কোটি টাকা পাবে এক্সট্রা, কিন্তু ভালো যদি না হয় তাহলে তখন তো কিছুই পাবে না। তো
তো এখন এই অবস্থায় যদি রেভিনিউ না আসে, আবার অন্যদিকে যদি ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে তো আসলে আরও যে আমাদের টার্গেট রয়েছে রেভিনিউর, সেটা আমরা অ্যাচিভ করবো কীভাবে? তো এখন যে পরিস্থিতি আছে, আমি মনে করি কি যে আসলে এই যে টার্গেট যেটা রয়েছে সেই তুলনায় 42,000 কোটি টাকা কম, অন্যদিকে হয়তো 52,000 কোটি টাকা পাবো, তাহলে যে বাকি যতটুকু আছে প্রায় 30,000 কোটি টাকা, তো সেই ঘাটতিটা থেকেই যাবে এবং ঘাটতিটা আস্তে আস্তে আরও হয়তো বাড়তে পারে। তো এইটাই মাথায় রাখতে হবে এবং রেখে আমি মনে করি যে ব্যবসার পরিবেশটা সহজ কিভাবে করা যায়, কিভাবে খরচ কমানো যায়, সেদিকে একটু যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে হয়তো আগামী দিনগুলোতে এই যে রেভিনিউ সেটা একটু বেশি কালেক্ট হতে পারে। আর এখনও সুযোগ রয়েছে এই যে সিদ্ধান্তটা যে নেওয়া হয়েছে আইন করে, মানে অধ্যাদেশ করে, তো সেটা একটু সংশোধন করা যায় কিনা সেটা একটু চিন্তা করা উচিত সরকারের। তার কারণ আসলে তো সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। একদিকে হচ্ছে আমাদের যে যারা এক্সপার্ট এবং যে বিজনেস পিপল যারা রয়েছেন, যে অ্যাসোসিয়েশনের লিডার, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। তো এই ইনক্লুসিভ একটা যদি এই ট্যাক্সের রিভিশনের চিন্তা করা হতো, তাহলে সেই ক্ষেত্রে এত সমালোচনা হতো না। তো এটা একটা, আর ব্যবসায়ীদেরকে তো সহযোগিতা করতে হবে সরকারকে, তাই না? এখন অনেক ব্যবসায়ী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, এই যে ওনারা যেরকম চিন্তা করছিলেন যে না অন্তত মার্চ পর্যন্ত নতুন করে কোনো এরকম ট্যাক্স আসবে না। তো সবার তো একটা প্রত্যাশা থাকে যে অর্থ বছরের শুরুতে তারা পুরো বছরের জন্য একটা বিজনেস প্ল্যান করেন, ফাইন্যান্সিংয়ের যে চিন্তাভাবনাগুলো আসে, ঋণ নেন, তো সেভাবে করে তো যে হঠাৎ করে বছরের মাঝখানে এসে এতগুলো পণ্য সেবার উপরে যদি এরকম ট্যাক্স বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে তো তারাও তো হতাশ। তো তারা কীভাবে আবার সরকারকে সহযোগিতা করবেন, এই বিষয়গুলো আমাদের আসলে চিন্তা করা উচিত। জি, রহমতুল্লাহ কাজী স্যার, আপনাদের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে কি কোনো ধরনের পরামর্শ বা সরকার নেওয়ার চেষ্টা করেছে বা আপনারা দেওয়ার চেষ্টা করেছেন দেশের ক্রাইসিস মুভমেন্টে কি করা যায়? আমাদের তো এটা চলমান প্রক্রিয়া। আমরা সবসময় তো মানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপের মাধ্যমে সরকারকে অনেক কিছুই আমরা সুপারিশ করি, কিন্তু বাস্তবায়ন কতটুকু হয় বা ওনারা কতটুকু আমলে নেয় সেটা তো দেখার যেমন বিষয়। এই ঘটনাটি গত প্রায় 1 সপ্তাহ ধরে আলোচনা রয়েছে ভ্যাট বাড়ানোর বিষয়ে। এর মধ্যে কি আপনারা কোনো সিদ্ধান্তের কথা বা পরামর্শের কথা আপনারা জানিয়েছেন কিনা সরকারকে, বা দেওয়ার চেষ্টা করেছেন কিনা? আমাদের বিভিন্ন যে ট্রেড বডিগুলো আছে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এই যে সংগঠনগুলো সবসময় কিন্তু সরকারকে বলে আসছে যে নীতি সহায়তাগুলোকে সহজ করুন, তারপর সরকারের যে বিভিন্ন ধরনের এই আরোপিত বিষয়গুলোকে মানে ব্যবসা বান্ধব রাখার জন্য যা যা করা দরকার সেগুলোর ব্যাপারে কিন্তু সবসময় একটা সুপারিশ দেওয়া আছে। আমাদের এই যে সম্পূরক শুল্কে আরোপের বিষয়ে কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং এটাকে স্থগিত করার জন্যে বা এটাকে আপাতত জুন পর্যন্ত স্টপ করে পরবর্তী বাজেট পর্যন্ত এটাকে যা আছে সেভাবে চালিয়ে নেওয়ার একটা কথা বলা করাই যায়, সবকিছু স্টপ করলে করাই যায়, কিন্তু বিকল্প চালাতে তো হবে। বিকল্প ওয়েটা কি? মানে আমি যেটি প্রথমে প্রশ্ন করছিলাম ডক্টর মাহফুজ কবিরকে, আপনার কাছ থেকে যদি জানার চেষ্টা করি যে কোনো এক ধরনের পরামর্শ থাকবে, ঠিক আছে আপনারা বিকল্পভাবে এইভাবে এগোন, এটার উপরে চাপ দিয়েন না বা ভ্যাটটা বাড়িয়েন না, এমন কোনো পথ নির্দেশনা কি আপনারা? পথ নির্দেশনায় যেটা আছে সেটা হলো আমাদের উৎপাদন সহায়ক সমস্ত বিষয়ের দিকে আমাদের সাপোর্ট দিতে হবে। আমাদের যে লজিস্টিক্স অ্যান্ড ইউটিলিটি, এটাকে আপনারা আরো সহজ করেন, আমরা আমাদের উৎপাদনশীলতা বাড়াতে পারবো। আমাদের উৎপাদনশীলতা যত বেশি বাড়বে, আমাদের প্রোডাক্টিভিটি অ্যান্ড ইফিসিয়েন্সি যত বাড়বে, সরকারের রেভিনিউ তত বাড়বে। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। কারণ এখন পর্যন্ত বাংলাদেশে বিদেশি বায়ারদের কিন্তু পছন্দনীয় জায়গার মধ্যে আমরা এখনো আছি। তারা কিন্তু চায় আমাদের কাছ থেকে লোয়ার এন্ডের প্রোডাক্টগুলো বেশি হারে নেওয়ার জন্য। কিন্তু আমরা এই বিসি ক্যাটাগরিতে, আমি যদি গার্মেন্টসের পণ্য ক্যাটাগরিকে আমি 3টা ভাগে ভাগ করি, উচ্চ মূল্য বা আপনার ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট, মাঝারি এবং আপনার স্বল্প মূল্যের। তো স্বল্প মূল্যের যে প্রোডাক্ট, এটাই হলো আপনার 60% টোটাল কনজামশনের। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার্ল্ড মার্কেটে আমাদের অবস্থান কিন্তু দ্বিতীয়, চায়নার পরে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে আমাদের আরও অনেক স্কোপ আছে। আমরা কিন্তু এই জ্বালানি সংকট বা আমাদের অন্যান্য উৎপাদন সহায়ক কিছু বিষয় না থাকার কারণে আমরা বেশি হারে কিন্তু আমরা অর্ডার নিতে পারছি না। আমাদের অর্ডার কিন্তু আমরা যেই লিড টাইম থাকে সেই লিড টাইমে কিন্তু আমরা বাইরেদেরকে সাপোর্ট দিতে পারছি না। প্লাস এই যে আমাদের বিভিন্ন আরোপিত বিষয়ের কারণে আমরা কিন্তু ভালো প্রাইসিং করতে পারছি না। তো এই বিষয়গুলো যদি সরকার একটু পর্যালোচনা করে, যে ইউটিলিটি সাপোর্ট থেকে শুরু করে বা কি বলে ব্যাংক সুদের হার কমিয়ে এবং আপনার জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন ধরনের খরচ, আমরা যেটাকে বলি সোজা বাংলা ভাষায় আর কি, এগুলোকে যদি একটু সহজ করা হয়, তাহলে কিন্তু এই শিল্প এখনও সরকারকে দেওয়ার মতো অনেক কিছুই করতে পারবে। অনেক কিছু দেওয়ার আছে আমাদের, আমরা করতে পারি। আমরা কিন্তু একটা সাপোর্টিং
একটা এলিমেন্ট হিসেবে সরকারের পাশে আমরা সবসময় ছিলাম, আছি। এবং আপনারা জানেন যে এই শিল্প, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের কথাই বলি, এটার এন্টারপ্রেনাররা কিন্তু বেসরকারিভাবে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। এটা কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতার চেয়ে আপনি বেসরকারি উদ্যোক্তাদের যে ইফোর্ট এবং তাদের যে শ্রম, মেধা, প্রজ্ঞা, তার কারণে কিন্তু আজকে বাংলাদেশকে সারা বিশ্বে এই পর্যায়ে নিয়ে আসছে। তো সেটা কিন্তু মূল্যায়ন করতে হবে। এটা কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতার চেয়ে বেসরকারি উদ্যোক্তাদের যে কষ্ট শ্রমের ফলে আজকে বাংলাদেশ সারা বিশ্বে আমরা দাঁড়িয়ে আছি। এই শিল্পের একটা এই দিকটাকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এবং এই শিল্পটা আরও প্রমোট করার মতো আরও অনেক স্কোপ ছিল। বিদেশি অনেক বায়াররা কিন্তু বাংলাদেশকে তাদের পছন্দের দেশ হিসাবে, বিশেষ করে এই স্বল্প মূল্যের প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে তারা অধিকারে আগ্রহী। কিন্তু এই আগ্রহী হওয়ার পিছনে তো তাদের অনেকগুলো বিষয় তারা দেখবে। আপনার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি, ডিপ সি পোর্ট আমরা যদি বলি, তারপর আপনার এই যে ইউটিলিটি সাপোর্ট, এই সব কিছু যদি এই সামান্য বিষয়গুলোকে যদি একটু নার্সিং করে, আমরা কিন্তু অনেক দিন ধরে এগুলো বলে আসছি, কিন্তু আসলে খুব যে মানে চোখে পড়ার মতো অগ্রগতি কিন্তু আমরা লক্ষ্য করিনি। তো এগুলোকে কিন্তু দেখতে হবে, ভাবার বিষয় এসেছে। যদি আমরা এখনও মানে সজাগ না হই, তাহলে কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যাব সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। ডক্টর মাহফুজ কবির, ওষুধের কোনো সম্পৃক্ততা এর সঙ্গে নেই? না, বলা হচ্ছে যে ওষুধ নাকি এটার মধ্যে অন্তর্ভুক্ত। তো এবং হ্যাঁ, অন্তর্ভুক্ত সরাসরি মানুষ এফেক্টেড হবে সবচেয়ে বড় জায়গা। এবং হ্যাঁ, এটা চিন্তার বিষয় যে এটা তো আসলে কোথায় নেই আসলে প্রভাব। সব রকমের পণ্য যেটা আসলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের, মধ্যবিত্ত বা সীমিত আয়ের মানুষ থেকে শুরু করে সবার উপরে এটার চাপ রয়েছে। যদিও বলা হচ্ছে যে এই পণ্য বা সেবাগুলো নাকি সবাই ভোগ করে না। আচ্ছা, একজন রিক্সাওয়ালা, উনি 6টার সময় রিক্সা নিয়ে, বা ভ্যানওয়ালা, তিনি এগুলো বের করে, গাড়ি বের করে 2-3 ঘন্টা পরিশ্রম করে ঠিক 9টার সময় গিয়ে কিন্তু হোটেলে বসে 2টা পরোটা খান। এখন কিন্তু ওইটার উপরে কিন্তু এই যে এখন আবার ভ্যাট বেড়ে গেল। তো এখন সব জায়গাতেই তো এটা হচ্ছে। এখন এই পণ্যগুলো বা সেবাগুলো যারা ভোগ করেন, ইভেন এসি, নন এসি, হোটেল, রেস্টুরেন্ট, তো এগুলো তো আছেই। তো তার মানে হলো যে এই যে পণ্য বা সেবাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারা করেছে, মানে তারপরে এটা নিয়ে এসছে। এবং তারা জানে যে এইখানে একটু হাত দিলেই প্রচুর রেভিনিউ কালেকশনের সুযোগ রয়েছে। তো এই কারণেই কিন্তু এটা করা হয়েছে। তো এবং সেভাবে চিন্তা ভাবনা করে যেহেতু করেছে তারা, তো সুতরাং এই জায়গাতে আসলে খুব বেশি যে আপনার এখান থেকে যে এটা বলা হচ্ছিল যে না ঠিক আছে এটা প্রভাব পড়বে না, আবার অন্যদিকে নাকি কিছু আবার ছাড় দেওয়া হয়েছে, মানে বিশেষ করে যে ভোজ্য তেল, তারপরে যে খেজুর, এগুলোতে যেগুলো আসলে রমজানের সময় ভোগ করা হয় এখন, বা সারা বছর ধরে আসলে ভোজ্য তেল ভোগ করা হয়। কিন্তু আপনি একটু খেয়াল করেন যে একদিকে ভোজ্য তেলের উপরে শুল্ক করে এগুলো ছাড় করা হলো, অন্যদিকে আবার তার দামও বাড়ানো হলো। সুতরাং নিট এফেক্ট যেটা, সেটা কিন্তু নেগেটিভ, মানে হলো যে এটার দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। আর সামনে যে রমজান আসছে, এই সময়টাতে তো ব্যবসায়ী অবশ্যই, তার কারণ হচ্ছে কি যে ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগগুলো খোঁজেন। তারা বলবেন যে ভ্যাট, তারপরে সাপ্লিমেন্টারিতে বাড়ানো হয়েছে, ডলারের ক্রাইসিস, এসি ঠিক মতো আমরা করতে পারিনি, অথচ তারা কিন্তু গুদামে মজুত করে সব বসে আছেন। তো এই জিনিসগুলো হচ্ছে, আমাদের দেশের বাস্তবতা হচ্ছে এই যে কি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা এই যে বিভিন্ন রকমের সুযোগ খোঁজেন, তারা কিন্তু এই সুযোগে তারা হয়তো অতিরিক্ত মুনাফাও লাভ করবেন, অথচ জনগণের যে করের বোঝা, দামের যে চাপ, সেগুলো কিন্তু থাকবে। একদিকে মূল্যস্ফীতির চাপ, আমরা সিঙ্গেল ডিজিটে আনতে পারছি না, অন্যদিকে হচ্ছে এই যে আবার নতুন করে যে করের যে একটা উৎপাত, তো এটা মরার উপরে খাড়ার ঘাত। তো আমি মনে করি যে এই যে সামাজিক অর্থনৈতিক প্রভাব, সেগুলো বিবেচনা নিয়ে এখনও কিন্তু সংশোধনের সুযোগ রয়েছে। এবং এটা যদি করে সরকার, এর খুব বেশি কিছু করতে হবে না, একটু সংশোধিত একটা আইন হিসেবে নোটিশটা তুলে নিতে হবে। তুলে না, যদি কিছুটা কমানো সম্ভব হয়, তাও তো জনগণের উপর থেকে কিন্তু রিভিউ করে আমি দেখলাম যে, আমি কথা বলছি, 8,000 কোটি টাকা ইনকাম হচ্ছে, আরো তো 4,000 কোটি টাকা। আলটিমেটলি যে ডেফিসিট, সেই ডেফিসিটের কিন্তু সামান্য একটা অংশ হয়তো এখান থেকে আমরা পূরণ করবো, কিন্তু তার সামাজিক অর্থনৈতিক প্রভাব কি সেটা তো দেখতে হবে। যে ব্যবসা যদি কমে যায়, এখানে জনগণের যদি ইনফ্লেশনের চাপটা বাড়ে জনগণের উপরে, তাহলে সেক্ষেত্রে তো এটার তো কোনো মানে হয় না। ডক্টর কামরুজ্জামান, আপনার শেষ পরামর্শ কি হবে সরকারের কাছে, বা আবেদনটা কি ব্যবসায়ীদের পক্ষ থেকে? আমাদের আবেদন হবে যে আসলে জনগণের মানে সুযোগ সুবিধা বা জনগণের ভাগ্য উন্নয়নের দিকে তাকানোটাই সবচেয়ে বড় বিষয়, যেটা এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার যে একটা বিরাট আশা ভরসা যেটা ছিল আর কি, সেটা
সেটাকে ধরে রাখতে হবে, কারণ আমরা তো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে অনেক সময় অনেক কিছু চেয়েও পাই না। হ্যাঁ, এখন একটা এতদিন পর একটা নতুন গভর্নমেন্ট আসছেন এবং হেডেড বাই এ ভেরি রিনাউন্ড ওয়ার্ল্ড নোবেল লরিয়েট, তার কাছ থেকে তো আমরা আসলে আরও সহজ জীবনযাপন আশা করছিলাম। এবং উনি ভালো একজন ইকোনমিস্ট এবং ওনার আশেপাশে যারা আছেন তারাও কিন্তু ভালো অর্থনৈতিক বোদ্ধা। তো সেই ক্ষেত্রে এত তাড়াতাড়ি 5 মাসের মাথায় আমরা এত অসহনীয় হয়ে গেলাম, বা আমরা এতটা মানে আমাদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছি নাকি আমরা অসহনীয় হয়ে উঠতে বাধ্য হচ্ছি আমরা। তো এটা কেন হবে? এটাকে একটু সহজ করার তো উনি পারতেন, যে ঠিক আছে আমার সময়কালটাকে অন্তত আমি যেভাবে হোক, যত ঘাটতি হোক, ওয়ার্ল্ড ব্যাংকের যত ডিফিসিট, এটা সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখবে, অন্তত আমি জনগণকে কোনো দুর্ভোগে ফেলবো না। এই বিষয়টা যদি মাথায় রেখে উনি অন্তত ওনার মেয়াদকালীন সময়ে একটু সহজীকরণ রাখতেন, তাহলে আমার মনে হয় যে এটা একটা ইতিহাস হয়ে থাকতো। যাই হোক, আশা করব আগামী যে সময় আছে এর চেয়ে বেশি যাতে আর কোনো আমাদের উপরে নতুন করে কোনো খড়গ না আসে, সেই প্রত্যাশা আবার থাকবে। আমরা আলোচনা করে শেষ আলোচনা করব এখন। হ্যাঁ, সেক্ষেত্রে আবার আমাদের মাঠে নামতে হবে। আমাদের তো অভ্যাস এখন হয়ে গেছে রাজপথে নেমে যাওয়া। এখন কঠিন কোনো কিছু যদি ডেমনস্ট্রেশন না হয়, তাহলে কিন্তু দেখা যায় যে সরকারের কোনো টনক নড়ে না। আর কত ডেমনস্ট্রেশনের মুখোমুখি হবে সরকার? একের পর এক ডেমনস্ট্রেশন তো আমরা দেখছি। হ্যাঁ, এখন সেক্ষেত্রে জনপ্রতিনিধি প্রকৃতভাবে যারা নির্বাচিত হয়ে আসবে, রাজনৈতিক সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ রাজনৈতিক সরকার বিগত সরকারের যে তিক্ত যে বিষয়গুলোকে মাথায় রেখে আগামীতে আমাদেরকে ভালো একটা জীবনযাপন, ভালো একটা লাইভলিহুড উপহার দিবে, সেই প্রত্যাশা ছাড়া তো আর বিকল্প কিছু নেই আমাদের হাতে। ডক্টর মাহফুজ কবির, আপনার শেষ মন্তব্য, যদি কোনো ধরনের প্রেসক্রিপশন হ্যাঁ, থাকে। আমি মনে করি যে আসলে এটা একটু ডিভিশন দেওয়া উচিত আর কি। তো এবং বাজেট পর্যন্ত অন্তত অপেক্ষা করা উচিত। নতুন বাজেট আসলে তখন সবার একটা প্রিপারেশন থাকবে, বিশেষ করে যারা বিজনেসম্যান, যারা এন্টারপ্রেনার ইনভেস্ট করবেন, যারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন, প্রত্যেকেরই যেমন একটা প্রস্তুতি থাকবে, আমাদের নিজেদেরও ক্রেতা হিসেবে, ভোক্তা হিসেবে প্রস্তুতি থাকবে। তখন নতুন করে আমরা দেখব। অন্তত একটা বড় আকারের যখন করের প্রস্তাবনা থাকে, তার সাথে একটা বড় সময়কালও থাকতে হয়। তো এখন এই বছরের মাঝখানে এসে যে হঠাৎ করে এতগুলো পণ্য সেবার উপরে কর বাড়িয়ে, তো আসলে তার কোনো ভালো ফলাফল মনে হয় না যে আসবে। তো সুতরাং কিছুটা সময় অপেক্ষা করি আমরা। প্রয়োজনে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে যদি আমরা বন্ড বা অন্য কোনোভাবে ধার করে যদি আমাদের অর্থায়নের ব্যবস্থা করতে পারি, ধার তো করতেই হবে আলটিমেটলি। তো সেটার দিকে গিয়ে আমরা যদি অন্তত কিছুটা সময় সামাল দিতে পারি, ব্যবসায়ীরাও একটু ঘুরে দাঁড়ালো, তো এভাবে করে সবাইকে একটু স্বস্তি দিয়ে আমি মনে করি যে আরও কয়েকটা মাস অপেক্ষা করলে তখন নতুন বাজেটের সময় আমরা এটাকে আবার নতুন করে দেখতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, ধন্যবাদ কামরুজ্জামান কায়সার। আপনাকে দর্শক শেষ করছি। এই ছিল আজকে আলোচনা। অবশ্যই সাধারণ মানুষের রক্ত উপর দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সাধারণ মানুষের কথা তো ভুলে গেলে নিশ্চয়ই চলবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, শুভরাত্রি।